জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে। রাম মন্দির উদ্বোধনের দিন কি পশ্চিমবঙ্গেও সরকারি ছুটি? চিঠি পৌঁছলো মমতার কাছে, মিলবে সাড়া? নওশাদদের সভা নেতাজি ইন্ডোরে, রাজ্যের সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ প্রধান বিচারপতি। তথ্য প্রমাণ নেই, ধর্ষণের মামলায় বিজেপি নেতাকে বেকসুর খালাস করল আদালত। লোকসভা ভোটের আগে নিচুতলায় সভাপতি বদল তৃণমূলের। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন রামলালা, প্রকাশ্যে ছবি। আবহাওয়াজনিত পরিস্থিতিতে কৃষিতে কোনো ক্ষতি হলে রাজ্য সরকার কৃষকদের হাতে দ্রুত ক্ষতিপূরণ তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে। এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে শীর্ষ আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তার পর্যবেক্ষণে জানিয়েছেন, অভিষেকের ওই আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। শীর্ষ আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পর সংবিধানের 137 নম্বর ধারা অনুযায়ী পুনর্বিবেচনার আর্জি জানানো যায়, কিন্তু এক্ষেত্রে অভিষেক আর্জি দাখিলের নামে যেভাবে রায়ের পুনর্বিবেচনা চেয়েছেন তা আইনে অনুমোদিত নয়। অভিষেকের আইনজীবী জানিয়েছেন, তারা নতুন করে আবেদন দাখিলের কথা বিবেচনা করছেন। উল্লেখ্য, অভিষেক সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এক আবেদন দাখিল করে তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে বিভিন্ন সময় অবমাননাকর মন্তব্য করেছেন বলেও অভিষেকের দাবি। পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর করার পর তার বিরুদ্ধেও অভিষেক পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। বিচারপতি সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোরও আর্জি জানান ডায়মন্ড হারবারের সাংসদ। বিজেপি সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন গ্রাহ্য না হওয়ায় তার বিরুদ্ধে আবারও সরব হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সুপ্রিম কোর্টে অভিষেক বড় রকমের ধাক্কা খেয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টে কোনো পিটিশন খারিজ হয়নি, ওই আবেদন নতুন করে দাখিলের কথা বলা হয়েছে। প্রকাশ্যে এলো রামলালার বিগ্রহের ছবি। গতকালই প্রতীকী মূর্তিকে রাম মন্দিরের ধর্মীয় আচার মেনে গর্ভগৃহে স্থাপন করা হয়, যাকে পরিসর ভ্রমণ বলেন পুরোহিতরা। বৃহস্পতিবার ভোরে নেপালের কোষ্ঠী পাথরে তৈরি রামলালার মূল মূর্তিটিকে প্রবেশ করানো হলো গর্ভগৃহে। তারপর এই দিনই প্রকাশ্যে আসে সেই ছবি। তবে মূর্তির মুখ ঢেকে রাখা ছিল। আগামী 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার পরে মূর্তির মুখ খুলে দেওয়া হবে দর্শনের জন্য। উল্লেখ্য, শিল্পী অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হবে রাম মন্দিরে। কোষ্ঠী পাথরে তৈরি এই মূর্তি 51 ইঞ্চি লম্বা। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সপ্তাহে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। আগামী সপ্তাহে 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান স্থির করা হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ গোটা দেশের বহু বিশিষ্ট ব্যক্তি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন। কেন্দ্রীয় সরকার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে হাফ ডে ছুটি ঘোষণা করেছে সরকারি কর্মীদের জন্য। এবার এ রাজ্যেও সোমবার 22 জানুয়ারি ছুটি ঘোষণা করার দাবি তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন সুকান্ত। চিঠিতে অযোধ্যায় রামচন্দ্রের পবিত্র জন্মভূমি পুনরুদ্ধারের কাহিনীও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বিজেপি সভাপতি। চিঠির একদম শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুকান্ত লিখেছেন, আপনার সদুত্তরের আশা প্রার্থী। ধর্মতলায় 21 জুলাইয়ের সভাস্থলের বদলে নওশাদ সিদ্দিকীরা সভা করার অনুমতি পেলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। শুক্রবার কলকাতা হাইকোর্টে নওশাদদের আর্জি খারিজ হওয়ার পর রাজ্য প্রশাসনের তরফে এই অনুমতি দেওয়া হয়েছে, যা শুনে আইএসএফকে নেতাজি ইন্ডোরে সভা করার জন্য উৎসাহ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও। তিনি বলেন, দারুণ জায়গা, আমি নিজে ওখানে গিয়েছি, ওখানেই সভাটা করুন। সাংগঠনিক নিষ্ক্রিয়তা, ব্যক্তিগত বিষয়ের বাইরে প্রতিশ্রুতি পালনের মতো ফ্যাক্টরের উপর ভিত্তি করেই তৃণমূলের 5টি গ্রামীণ ব্লকের সভাপতিকে সরানো হয়েছে। বুধবারের রাতের সেই সিদ্ধান্তকে ঘিরে বৃহস্পতিবার রাত অবধি জেলার কোথাও কোনো ক্ষোভ বিক্ষোভ প্রকাশ্যে আসেনি। বিদায়ী ব্লক সভাপতিদের কেউ দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মন্তব্য করতে চাননি। ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকে পুরনো ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে ছাড়া বিকল্প মুখ পায়নি দল। দেবাশিস মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ বলেই পরিচিত।
গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এখানে দলের ফল ভালো হয়নি। এবার লোকসভা ভোটে তৃণমূলকে লিড এনে দিতেই শীর্ষ নেতৃত্বের সুপারিশে দেবাশিস ও গৌতম জুটিকে ব্লকের দায়িত্বে আনা হয়েছে। আবার বিদায়ী ব্লক সভাপতি সুধা সিংহ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল দলের অন্দরেই। নদিয়া জেলায় এই প্রথম স্কুল পড়ুয়াদের জন্য চালু হলো প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল অ্যাটেন্ডেন্স। জেলায় প্রথম এই উদ্যোগ নিল নদিয়ার নবদ্বীপ ব্লকের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এতদিন পর্যন্ত ডিজিটাল হাজিরা দেওয়ার পরিষেবা দেখতে পাওয়া যেত সরকারি এবং বেসরকারি অফিস আদালতেই। তবে ধীরে ধীরে রাজ্যের বেশ কিছু সরকারি এবং বেসরকারি স্কুলগুলিও চালু করছে পড়ুয়াদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স পরিষেবা। নদিয়া জেলা সর্বপ্রথম মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয় এই পরিষেবা। শুক্রবার এই ডিজিটাল পরিষেবা প্রথম উদ্বোধন করেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক। স্কুল প্রাঙ্গণে ঢুকলেই দেখা যাবে একটি ইলেকট্রনিক্স বস্তু লাগানো রয়েছে। পড়ুয়াদের প্রত্যেকেই দেওয়া হয়েছে একটি করে ডিজিটাল আইডেন্টিটি কার্ড, যার মধ্যে লাগানো রয়েছে একটি আধুনিক বৈদ্যুতিন চিপ। স্কুল প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই সেই কার্ডটি স্কুলে লাগানো ওই বৈদ্যুতিন যন্ত্রের মধ্যে এবং স্কুল থেকে বেরোনোর আগে পুনরায় একবার সেই যন্ত্রের কাছে এসে ছোঁয়ালেই ওই পড়ুয়ার অভিভাবকদের মোবাইলে সরাসরি পৌঁছে যাবে স্কুলে ওই পড়ুয়ার প্রবেশ এবং বাহিরের সম্পূর্ণ সময়সূচির তথ্য। আর এর ফলে অনেকটাই চিন্তামুক্ত হতে পারবেন অভিভাবকরা। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে মুর্শিদাবাদ জেলার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠকের বিষয় লোকসভা নির্বাচনে বাংলার জোট নিয়ে আলোচনা। গত 2-3 বছরে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সাংগঠনিক ও নির্বাচনী কাজের দায়িত্ব পালন করেছেন। মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সাংগঠনিক নেতৃত্বে বদল হয়েছে কিছু মাস আগেই। 2019-এর লোকসভায় বহরমপুর কংগ্রেস ধরে রাখতে পারলেও মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে তৃণমূল জয়ী হয়। 2021 সালে এই জেলায় কংগ্রেস শূন্য হয়ে যায়। পরবর্তী সময়ে সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস জয় পেলেও প্রার্থী বাইরন বিশ্বাস যোগ দেন তৃণমূলে। প্যারোডি, প্ল্যাকার্ড আর স্লোগানে প্রতিবাদের ভাষা। বকেয়া ডিএর দাবিতে ত্রিফলা মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন একটি মিছিল শুরু হয় শিয়ালদা থেকে, আরেকটি মিছিল শুরু হয় হাজরা থেকে, তৃতীয় মিছিলটি শুরু হয় হাওড়া স্টেশন থেকে। সবকটি মিছিলেরই অভিমুখ ছিল শহীদ মিনার। শুক্রবার দুপুর 1টা নাগাদ হাওড়া স্টেশনের সামনে থেকে শুরু হয় মিছিল। নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ। এই মিছিলে যোগ দেন হাওড়া, হুগলি, বর্ধমান সহ একাধিক জেলার সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমরা এর আগে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমাদের সাথে বসে সমস্যা সমাধান করার জন্য। সেটা যদি না হয়ে থাকে তাহলে আমরা আগামীকাল থেকে অনশন শুরু করছি এবং 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছি। মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীকে কার্যত কোনো গুরুত্ব দিতেই চাইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে একের পর এক কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী। তার কথায় স্পষ্ট ইঙ্গিত আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুরেও প্রার্থী দিতে পারে তৃণমূল কংগ্রেস। মমতা জেলা নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মিলে লড়াই করলে অধীর কোনো ফ্যাক্টর নয়, মাথা থেকে বার করে দাও। একই সঙ্গে এদিন আবু তাহের খান আর খালিলুর রহমান দুই সাংসদের কাজের প্রশংসা করেন মমতা। পাশাপাশি দলীয় কোন্দল এড়াতে আরও সতর্ক করলেন নেতা কর্মীদের। মমতা সাফ বলেন, ব্লকের সঙ্গে বিধায়ক ও জেলা সংগঠন ঝামেলা মেটাও, আমি কিছু শুনবো না। হুমায়ুন আহমেদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, তুমি প্রেসের সামনে কম কথা বলো। সদ্য কয়েকদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছিলেন ওরা সবচেয়ে বড় চোর। আর এদিন মেখলিগঞ্জের সভা থেকে পাল্টা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, সর্বস্তরে চুরি করেছে তৃণমূল। মূলত লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতিতে শ্রীঘরে শাসক দলের হেভিওয়েটরা। এর মধ্যে অন্যতম নিয়োগ দুর্নীতি, পাশাপাশি রেশন দুর্নীতি, আবাস দুর্নীতি সহ একাধিক মামলায় সক্রিয় তদন্তে রয়েছে কেন্দ্রীয় সংস্থা। এহেন পরিস্থিতিতে বিরোধী দলনেতা বললেন, 100 দিনের কাজ থেকে আবাস, বাংলায় সব ক্ষেত্রে দুর্নীতি। আবাসে টাকা লুট করেছে তৃণমূল, সব হিসেব হবে। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, হুঙ্কার শুভেন্দুর দাবি, উত্তরবঙ্গকে ঘৃণা করেন মমতা। রাজ্যের বঞ্চনার শিকার উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে তৃণমূল সরকার। রাজ্য জুড়ে চাকরি লুট করেছে তৃণমূল সরকার। তথ্য প্রমাণ না থাকায় বেকসুর খালাস হলেন বিজেপি নেতা। এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুরের কেশবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য শান্তনু চৌধুরীর বিরুদ্ধে। ঘটনার অভিযোগ দায়ের করা হয় পতিরাম থানায়। অভিযোগ পেয়ে শান্তনু
শান্তনু চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। অবশেষে কোনো প্রমাণ না থাকায় বিজেপি নেতাকে বেকসুর খালাস করে দিল আদালত। শুক্রবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে শান্তনু চৌধুরীকে সংবর্ধনা দেয় বিজেপি নেতৃত্ব, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। অসুস্থ স্ত্রীর হয়ে পরীক্ষা হলে প্রক্সি দিতে এসে ধরা পড়ে গেলেন যুবক। শুক্রবার ছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক বিভাগের পঞ্চম সেমিস্টারের তৃতীয় দিনের পরীক্ষা। সেখানে অসুস্থ স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন রতুয়ার বাসিন্দা সিদ্ধার্থ শঙ্কর দাস। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে স্ত্রী পুষ্পা চৌধুরীর অ্যাডমিট কার্ডে নিজের ছবি লাগিয়ে এসেছিলেন অভিযুক্ত, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে খটকা বাঁধে পরিদর্শকের। অ্যাডমিট কার্ডে নাম ছিল পুষ্পা চৌধুরী, অথচ ছবি রয়েছে ছেলের। সঙ্গে যে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর রয়েছে তার সঙ্গে হাজিরা খাতা মেলাতে গিয়ে দেখা যায় এক মেয়ের ছবি। দিল্লি হাইকোর্টে ধাক্কা খেয়েছেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাকে দেওয়া বাসভবন ছেড়ে দেওয়ার নোটিশের বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে রাজি হয়নি আদালত, বরং জানিয়ে দিয়েছে এমন কোনো আইন বা নীতি নেই যাতে এই ধরনের মামলার ক্ষেত্রে বাসভবনে থাকার মেয়াদ বৃদ্ধি করা যায়। প্রসঙ্গত, ঘুষের বদলে প্রশ্নকাণ্ডে গত বছর বহিষ্কার হয়েছে তৃণমূলের মহুয়া মৈত্র। আর আদালতে ধাক্কা খাওয়ার পরই শুক্রবার সকালেই মহুয়া মৈত্রকে উচ্ছেদ করতে দিল্লির বাংলোতে দল পাঠায় কেন্দ্রীয় সরকার। তবে মহুয়ার আইনজীবী জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় দল পৌঁছানোর আগেই বাংলো খালি করে দিয়েছেন মহুয়া। শুক্রবার সকাল 10টা নাগাদ বাংলো খালি করে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে হঠাৎই নবান্নে টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আর এই নবান্নে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সাক্ষাৎ রচনা রাজনীতিতে পা দেওয়ার জল্পনাকে উস্কে দিয়েছে। তবে কি এবার রাজনীতিতে পা রাখছেন অভিনেত্রী? জানা গিয়েছে মঙ্গলবার নবান্নে যান রচনা। সেখানে পৌঁছে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। তবে রাজনীতিতে পা দেওয়ার কথাকে সম্পূর্ণ উড়িয়ে দিদি নম্বর 1 জানান দিদি নম্বর 1 নিয়ে কথা বলতেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। কর্তব্যরত চিকিৎসকদের ওপর নজরদারিতে নতুন সিদ্ধান্ত। এই চিকিৎসকদের যখন হাসপাতালে থাকার কথা সেই সময়টা তারা বাইরে কোনো ক্লিনিক বা ওষুধের দোকানে রোগী দেখছেন বলে প্রায়ই অভিযোগ ওঠে। চিকিৎসকদের এমন ফাঁকিবাজি রুখতে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ আরো কড়া হচ্ছে। চিকিৎসকরা যাতে নির্দিষ্ট সময়ের পুরোটাই হাসপাতালে কাটান তার জন্য ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়ম মেনে প্রতিটি ওয়ার্ড ঘেঁষে ডক্টরস রুম তৈরি করা হচ্ছে। চিকিৎসকরা এখন থেকে আর এক ঝলক রোগী দেখেই হাসপাতাল ছেড়ে বেরিয়ে যেতে পারবেন না। তাদের জন্য বরাদ্দ ঘরেই কাজের পুরো সময় চিকিৎসকদের কাটাতে হবে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের নেতারা স্টেশন সংলগ্ন বাজারে আজ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চামড়ার কারখানা, খাবারের হোটেল সহ 15টির বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেলের ভেতরে থাকা একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্যই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতেও। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে বলে দাবি স্থানীয়দের। আসছি আবহাওয়ার খবরে। আবহাওয়াজনিত পরিস্থিতিতে কৃষিতে কোনো ক্ষতি হলে রাজ্য সরকার কৃষকদের হাতে দ্রুত ক্ষতিপূরণ তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। বর্তমান আবহাওয়াজনিত পরিস্থিতি নিয়ে কৃষিক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল বিভিন্ন জেলার কৃষি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। নবান্ন সূত্রে জানা গেছে, সেখানে এই নির্দেশ দেওয়া ছাড়াও আবহাওয়ার জেরে কৃষিতে তার কোনো প্রভাব পড়লে প্রতিকারে কি ব্যবস্থা নেওয়া যায় চাষিদের কাছে পৌঁছে সেই বিষয়ে পরামর্শ দিতে বলা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।